ডিস্টার্ব করবে বলে বিভিন্ন জায়গায় ছোট বড় প্রোগ্রাম নামিয়েছে, শুনেছি নাকি কোথাও আটকাচ্ছে। যাই করুক না কেন, আমি একটা জিনিস কি বুঝি জানেন, আমার যা লোক প্রোগ্রামে আমাদের আসবে তার কয়েক গুণ বেশি ভোট বাক্সে যাবে। কারণ কি, স্বাভাবিকভাবে হয়তো ভয়কে রক্তচক্ষুকে উপেক্ষা করে আসতে পারছে না, ঠিক কথা, কিন্তু ইভিএম মেশিনের সামনে তো গিয়ে সে আর ইভিএম মেশিন, তৃতীয় কাউকে তো দাঁড়াতে দেব না। বিগত দিনে অভিষেক বাবু কি করেছে দেখার দরকার নয়। আগামী দিনে নির্বাচন 2024-এ নির্বাচন হবে, ইভিএম মেশিনের সামনে ভোটার আর ইভিএম মেশিন থাকবে, তৃতীয় কাউকে দাঁড়াতে সেখানে দেবে না আইএসএফ। ইচ্ছা হলে আইএসএফ কে ভোট দেবে, ইচ্ছা না হলে আইএসএফ এর বিপক্ষে ভোট দেবে। অভিষেক বাবুর পিছু হলে কোন লোককে দাঁড় করাতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম। আর এই দুর্নামি, মস্তানি, ধমকানো, চমকানো, মানুষের অধিকার লুট করে নিও, এর বিরুদ্ধে ভোট আগামী 24-এ ইভিএম মেশিনে জবাব দিতে হবে। কি প্রস্তুত আছেন তো নাকি মায়েরা? প্রস্তুত আছেন তো নাকি? আমি ভেবে পাচ্ছি না, কদিন আগে গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছিলেন অভিষেক বাবু, গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছিলেন যে গণতান্ত্রিক রাষ্ট্রে যে যেখানে পারে সেখানে কন্টেস্ট করতে পারে। কদিন আগে শুনছিলাম আর হাসছিলাম, যাদের হাতে গণতন্ত্র সব থেকে বেশি আক্রান্ত তারাই বেশি আবার গণতন্ত্রের বুলিয়া উড়াচ্ছে। কি বলছিল যে মোদিজি এসে কন্টেস্ট করুক, হ্যান করুক, অনেক কথা বলছিল। ব্যাপারটা হচ্ছে গতকাল থেকে যে ঘটনা ঘটছে অভিষেক বাবুর কি কানে যায়নি? তো তিনি তিনার দলের দামাল ছেলেগুলোকে কেন আটকাচ্ছেন না? তবে একটা কথা বলে রাখি, সে যারা এখানে চালানোর নেতা যারা ডিস্টার্ব করছেন, শাহজাহান শেখের মতো আপনারা বড় নেতা নয়, অনুব্রত বাবুর মতো কিন্তু আপনারা বড় নেতা নয়। আর ধরলে আমরা কিন্তু অভিষেক বাবুকে ধরবো না, যে আমার ভাইকে ডিস্টার্ব করেছে তাকেই কিন্তু আমরা ধরবো, এটা মাথায় থাকে জানো। জবাবটা আপনার কাছ থেকেই নেব। আমি ভেবে পাচ্ছি না, গণতন্ত্রের বুলিয়া ওড়াচ্ছে আর গণতন্ত্রকে হত্যার খেলায় এরা মেতে উঠেছে। গণতান্ত্রিক রাষ্ট্র, মানুষের অধিকার আছে, মানুষ যাকে চাইবে তাকে ভোট দেবে, যার মিটিং মিছিলে ইচ্ছা যাবে তার মিটিং মিছিলে যাবে, এইটাই তো গণতান্ত্রিক রাষ্ট্র, এইটা তো ডেমোক্রেসি। কিন্তু এই ডেমোক্রেসিতে আমরা কি দেখছি? নামে ডেমোক্রেসি দিয়ে রেখে দিয়েছে, পিসি ভাইপো ছাড়া আর কোথাও যাওয়া যাবে না। সময় এসেছে পিসি ভাইপোকে একসাথে কালীঘাটে পাঠাতে হবে, সময় এসেছে। সত্যি আমি অবাক হয়ে যাচ্ছি, আমরা স্বাধীন দেশে বসবাস করছি তো নাকি? স্বাধীন বাংলায় নাকি? তো না, পরাধীন দেশ পরাধীন বাংলায় আমরা বসবাস করছি। বিরোধী রাজনৈতিক দল করার জন্য কোন সময় পুলিশকে চাপ দিয়ে ধমকানো চমকানো হচ্ছে, কোন সময় গুন্ডা মস্তানকে দিয়ে মারধর করানো হচ্ছে, কোন সময় মিথ্যা কেস দেওয়া হচ্ছে, বিভিন্ন ভাবে ডিস্টার্ব করা হচ্ছে। তবে একটা কথা, আমার আগে মাস্টার সাহেব বললেন, ঐতিহাসিক বিপ্লবের কথা বললেন, আমি আপনাদের বলবো, আপনাদের মাধ্যমে তৃণমূলী বন্ধুদের বলবো, পৃথিবীর বিপ্লবের ইতিহাসগুলো দেখুন। ধমকে চমকে সেনা দিয়ে, পুলিশ দিয়ে, গুন্ডা দিয়ে বিপ্লবকে আটকানো যায়নি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেই সমাজ ব্যবস্থার বিপ্লব আনতে চলেছে। দূষণ মুক্ত সমাজ ব্যবস্থা চাই, শোষণ মুক্ত সমাজ ব্যবস্থা চাই, এর বিপ্লব আনতে চলেছে। এই গুন্ডা মস্তান ধমকে চমকে আইএসএফ এর লড়াইকে আটকে রাখতে পারবে না। হয়তো কিছু সময়ের জন্য আমার কর্মীর হাত ভেঙেছে, মারধর করেছে, মিথ্যা কেস দিয়েছে, এই সাময়িক সময়ের জন্য। আমরা আমাদের লক্ষ্যে অবিচল, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। সমাজকে দুর্নীতি মুক্ত করব। বালি চোর, গলু চোর, কয়লা চোর, চাকরি চোর যারা আছে তাদের হাত থেকে সমাজকে মুক্তি দেব। চাই সে পিসি ভাইবো হতে পারে, ব্লকের নেতা হতে পারে, পাড়ার নেতা হতে পারে, যেই চোরের সাথে যুক্ত তাদের হাত থেকেই সমাজকে মুক্তি দেব। তার হাত থেকে সমাজকে মুক্তি দেবো। আমরা এখানে আজ কি লক্ষ্যে নিয়ে এসেছি? আজকে প্রোগ্রাম আমাদের কি আছে?
কেন্দ্রের যে বিজেপি সরকার আছে তার যে সাম্প্রদায়িক রাজনীতির বিরোধিতা করে এবং আমাদের রাজ্যে যে তৃণমূল কংগ্রেসের সরকার চলছে তার দুর্নীতি অপশাসন এবং বিরোধী কণ্ঠকে যে রোধ করার চেষ্টা চলছে এর বিরুদ্ধে আমাদের জনসভা। আমি ধন্যবাদ জানাই এত মানুষ উপস্থিত হয়েছেন এত ভয়কে উপেক্ষা করে। অবাক লাগছে, কোথায় ফোন করতে গেলে কমুককে বলতে হবে, কোথায় ফোন করতে গেলে তামুককে জানাতে হবে। সময় ঘনিয়ে এসেছে, অপেক্ষা করুন। আমরা ভুলে যাচ্ছি না এই ডায়মন্ড হারবারের কথা, স্পেশাল ইকোনমিক জোন ফলতার কথা। সেখানে এক তৃণমূলের বড় নেতা আছে, স্পেশাল ইকোনমিক জোনটাকে শেষ করে দিচ্ছে। আর মমতা ব্যানার্জি কালীঘাটে বড় বড় কথা বলছে, তার ভাই বাবার ডায়মন্ড হারবার মডেলের কথা বলছে। দুজনকেই ধরাবে একসাথে, কোন অংশে ছাড় হবে না। ওখানকার মানুষের জীবন জীবিকা আজকে বিপন্ন। ওখানে নতুন কলকারখানা তো হওয়া তো দূরের কথা, ওখান থেকে কলকারখানা উঠে চলে যাচ্ছে, ফলে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? ওখানকার যারা ডে লেবার, দিন মজুরির যারা কাজ করতো তারা কাজ হারিয়ে হাহাকারে তাদের দিন কাটছে। আর মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি বড় বড় গণতন্ত্রের বুলিয়া ওড়াচ্ছে। আমার তো মনে হয় যদি বলা হতো যে এই ভুল ভাও কথা বললে ট্যাক্স নেওয়া হবে, মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কথা বলাই ছেড়ে দিতেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, কথা বলাই ছেড়ে দিতেন। গত কয়েকদিন আগে দেখলাম উনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল বলছে। আমি দীর্ঘায়ু কামনা করি, সুস্থতা কামনা করি, কারণ 2026 সালে তো নবান্ন থেকে নেবিয়ে কালীঘাটে পাঠাতে হবে, দীর্ঘায়ু কামনা মতো করতে হবে। তো আপনারা বলুন তো, আমরা তো সবাই কম বেশি গাড়ি চালাই, 200 স্পিড গাড়ি চালানোর মতো এখানে কোনো রোড আছে? হ্যাঁ, বলতে টয়োটা গাড়ির ড্যাশবোর্ড খুলে চলে এসেছে। আমার টয়োটার মতো অত দামি গাড়ি নয়, আমার মাহিন্দ্রার গাড়ি দেখুন তো, ড্যাশবোর্ড খুলে আসে না। তুমি বাবু বেল্ট পরুনি, মাথা যে ঠুকেছে। সেভ ড্রাইভ সেভ লাইফের স্লোগান তুলছিলেন, নো হেলমেট নো ফুয়েল বলে চিৎকার করছিলেন, যত আইন চাপিয়ে দিচ্ছেন, আর উনি নিজে সিট বেল্ট পরে ঘোরেন না। এই প্রশ্নটা বললেই বলবে কেন এ কথা বলছে, একজন অ্যাক্সিডেন্ট হয়েছে তাকে নিয়ে রাজনীতি করছো? আমি আপনাদের বলি, যদি সত্যিকারের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে আমি সেটাকে দুঃখ প্রকাশ করছি, সাথে সাথে তার সুস্থতা কামনা করছি। কিন্তু ওই বিষয়ে একটা কথা উল্লেখ করব, 2021-এর নির্বাচনের আগে আমরা কি শুনেছিলাম? উনি নন্দীগ্রামে না কোথায় গিয়েছিলেন, ওনার পায়ে নাকি কে দরজা দিয়ে একটা চেপে দিয়েছিল, ওনার পায়ে কি হয়েছিল? চোট হয়েছিল। সত্যিকারের যদি একটা মুখ্যমন্ত্রীর দরজায় কে গাড়ি থেকে যদি চেপে দেয়, আজকে 2.5 বছর হতে চললো, এখনো পর্যন্ত তাকে ধরতে পারলো না কেন? কে ভাই সে লোকটা কে ছিল? তাহলে কি আমাদের পুলিশকে অপমান করছে না মুখ্যমন্ত্রী? ধরার দায়িত্ব কার? আমাদের পুলিশের। পুলিশকে অপমান করছে তো নাকি? পুলিশ তো আমাদের বাড়ির সদস্য, একজন আমাদের পরিবারের সদস্য, তারা আমাদের বাইরের নয় তো। আরে আপনার আমার ছেলে মেয়েরাই তো পুলিশে আছে, পুলিশকে মমতা ব্যানার্জি বকলমে অপমান করাচ্ছে। অ্যাকচুয়ালি ওই ধরনের ঘটনা মনে হয় ঘটেই নেই, আমার মন বলছে, শুধু সিম্প্যাথি নেওয়ার জন্য এ করছে। তাই বলবো, এই ধরনের ভোট আসলে অনেক ঘটনা ঘটবে, ওতে ভাবলে হবে না। পুরো মনস্থির করে নিতে হবে। কৃষকদের বিরুদ্ধে যখন বিল পাস হচ্ছিল, এখানে ম্যাক্সিমাম তো কৃষক পরিবারের লোকজন, কৃষকদের বিরুদ্ধে বিজেপি সরকার যখন বিল পাস করছিল, অভিষেক বাবু তখন ভোট না দিয়ে কি করছিল, এর জবাবটা আগামী 2024-এর বিরুদ্ধে ভোট দিয়ে দেখাতে হবে। 15 লক্ষ 14 লক্ষ মানুষ ভোট দেয়, তার একটা জনপ্রতিনিধি তৈরি করে কিসের জন্য? ওখানে পাঠাবে পার্লামেন্টে, মানুষের বিপক্ষে কোন বিল আসলে, জনগণের বিপক্ষে কোন বিল আসলে, জনবিরোধী কোন বিল আসলে তার বিরোধিতা করা, তার বিপক্ষে ভোটদান করা। তখন উনি কি করছিলেন? আপনাদেরকে সিএএ দেখিয়ে তো খুব ভয় দেখায়, ভোট নিয়ে নেয় অনেকের কাছ থেকে। যখন সিএএ যখন হচ্ছিল, অভিষেক বাবু তখন কোথায় ভোট দিয়েছিল একটু খোঁজ নিয়েছিলেন? অভিষেক বাবুকে বলতে বলবেন। আমি এই জায়গায় দাঁড়িয়ে বলে যাচ্ছি ডায়মন্ড হারবার থেকে, অভিষেক বাবু সিএর বিপক্ষে ভোট দিয়েছে কি দেয়নি, এটা উনাকে জোর গলায় বলতে বলবেন। দেখবেন পিসি ভাইপো এই বিষয়ে মুখ খুলবে না, খোঁজ নিলে দেখা যাবে হয়তো সিএ এর পক্ষেই ভোট দিয়েছে। আপনাদের এমপি আপনাদের ভোট নিয়ে সিএ এর পক্ষে ভোট দিয়েছে, খোঁজ নিয়ে দেখুন। তাহলে আমরা কাকে পাঠাচ্ছি? কাকে আমরা পাঠাচ্ছি?
যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 100 দিন উপস্থিতির মধ্যে 79 দিন, ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79 দিন এমপিদের উপস্থিতি। সেখানে অভিষেক বাবু অর্থাৎ আপনাদের বর্তমান যিনি এমপি আছেন, বর্তমান কেন বললাম, আপনাদের দুয়া আশীর্বাদ ভোট নিয়ে উনাকে তো আমরা প্রাক্তন করব, ওই জন্য এখন বর্তমানটা বলে নিচ্ছি যে আপনাদের যিনি বর্তমান এমপি আছেন সেখানে মাত্র 14% তার উপস্থিতি। যেখানে ডিবেট করার জায়গা, যেখানে অভিযোগ জানানোর জায়গা, এই ডায়মন্ড হারবার বাসীর লোকসভা এলাকার সেই ফলতা থেকে শুরু করে, বিষ্ণুপুর থেকে শুরু করে, ডায়মন্ড হারবার থেকে শুরু করে, বজবাস থেকে শুরু করে, মেটিয়াপুরুষ, যে যেখানকার এলাকার মানুষের চা পাওয়া অভাব অভিযোগের কথা কি করবে, পার্লামেন্টে গিয়ে বলবে। এই বলার উপস্থিতিতেও মাত্র 14% আপনাদের এলাকার বর্তমান এমপির উপস্থিতি, মানে উনি তো যেতে চাইছেন না। যেখানে ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে 79% অর্থাৎ 79%, সেখানে মাত্র 14% এই অভিষেক বাবুর উপস্থিতি। তাহলে অভিষেক বাবু তো যেতে চাইছে না, তাহলে আবার পাঠাবার কি দরকার আছে তৃতীয়বারের জন্য? উনাকে বলুন, উনি অনেক গিয়েছেন, দিল্লি যেতে আসতে অসুবিধা হচ্ছে, আপনি কালীঘাটেই থাকুন, এর বাইরে আপনাকে বার হতে আর হবে না। হবে তো নাকি মায়েরা? না ওই 500 টাকা দিয়ে ভুলিয়ে দিয়েছে বলে মায়েরা 500 টাকাতে ভুলিয়ে দিলে হবে নাকি? আবার নতুন একটা খেলা বার করেছে, 1000 টাকা করে দিচ্ছে অভিষেক বাবু। ওই 9 বছর পরে ওনার মনে পড়লো, 9.5 বছর পরে মনে পড়েছে। ওই 9.5 বছর পরে আইএসএফ এমন খেলা দিয়েছে, এখন মনে পড়ছে। এটা যদি সরকারের পক্ষ থেকে অভিষেক বাবু দিয়াতে ব্যবস্থা করতো, আমি সিরিয়াস বলছি, এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বাবুকে আমি ধন্যবাদ জানাতাম। যদি এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হতো, সরকারের পক্ষ থেকে দেওয়া হলে কি লাভ হতো, এটা কন্টিনিউ চলতো, এটা বন্ধ হতো না। এটা অভিষেক বাবু নিজের কাছ থেকে দিচ্ছেন, বা কিভাবে দিচ্ছেন পরে জানা যাবে, আরটিআই করলেই পাওয়া যাবে, সময় আমরা আরটিআই করব। তো কথা হচ্ছে ছাড়ার কোনো জায়গা নেই। বালি চুরির টাকা কি কয়লা চুরির টাকা কি আমাদের বাড়ির ছেলেদের মেধা বিক্রির টাকা, সেটা দেখতে হবে না আমাদেরকে? না আমাদের বাড়ির বাচ্চারা যে স্কুলে মিড ডে মিলে স্কুলে যায়, যে মিড ডে মিলটা খেচ্ছে, ওর দুর্নীতির টাকা এটা দিচ্ছে কি দেখতে হবে না আমাদেরকে? সেটা তো করবো আর সময় আরটিআই। তো বলছি এটা শুধু ভোটের চমকের জন্য এটা করা হচ্ছে, ভোটের জন্য তড়িঘড়ি দিচ্ছে। ভোট মিটলো আর না মিটলো দেখার দরকার নেই, ও উনি জিতলেন কি হারলেন দেখার দরকার নেই, ভাব ভুলে যাবেন। তাই আপনাদের বলবো, যা দিচ্ছে কিন্তু ছাড়া যাবে না, ছাড়া যাবে না। ও আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিচ্ছে, তো মাথায় রাখবেন, কিছুই ছাড়া যাবে না। ভোটের আগের রাত্রে 1000 টাকা দেয়, বিরিয়ানির প্যাকেট দেয়, 2000 টাকা, অনেক টাকা দেয়, কিছু ছাড়বে না, সব নিয়ে নেবেন, যা আছে দে। কিন্তু সকালবেলা গিয়ে কোথায় ভোটটা দেবে? আইএসএফ এর পক্ষে দেবে, ওদের বিপক্ষে দেবে, মাথায় থাকে যেন আপনাদের। আজকে আমরা কি কারণে উপস্থিত হয়েছি? দুর্নীতি অপশাসন যেটা চলছে, যেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই দুর্নীতিকে দেখতে পাচ্ছি, আর যেখানেই দুর্নীতি সেখানেই তৃণমূল কংগ্রেসের উপস্থিতি দেখতে পাচ্ছি। আর পিসি ভাইপোতে কেউ কোনো অংশে বাদ যাচ্ছে না, রেসারেসি করছে দুজনের মধ্যে, কে বড় আগে যেতে পারে আগে দেখ আমার না। মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর গ্রুপ ডি, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তরের মধ্যে পড়ে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এ অভিযোগ উঠেছিল কলকাতার রাজপথে মাতঙ্গিনী হাজরার মূর্তির পদতলে অবস্থান বিক্ষোভ হয়েছিল। আমি ওখানে গিয়ে উপস্থিত হয়েছিলাম, ওখানে গিয়ে একটা কথা বলেছিলাম, মুখ্যমন্ত্রীর নিজের দপ্তর যদি দুর্নীতি মুক্ত হয় উনি প্রেস কনফারেন্স করে একটু বলুক যে গ্রুপ ডি এ যে নিয়োগ হয়েছে সেই নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। আজ 6 মাস 8 মাস হয়ে গেল, এখনো কিন্তু শুনতে পেলাম না যে মুখ্যমন্ত্রী এই বিষয়টা বলছেন যে তার দপ্তরে নিয়োগে কোনো দুর্নীতি হয়নি। কিন্তু ছোটখাটো বিষয়ে নওশাদ সিদ্দিকী গাড়ি চালাচ্ছে, বা নওশাদ সিদ্দিকীর ড্রাইভার গাড়ি চালাচ্ছে, নওশাদ সিদ্দিকীর ড্রাইভারকে চেপে দিচ্ছিল, সেটা উল্টো করে বলছে, গাড়ি চালিয়ে লোককে মেরে দেবে, কথা মুখ্যমন্ত্রী বলতে পারছেন। কিন্তু তার দপ্তরে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে আন্দোলন হচ্ছে, সেই বিষয়ে একটা কথা বলছেন না। কারণ কি? তিনিও দুর্নীতির সাথে যুক্ত হয়ে গিয়েছেন। আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি, মুখ্যমন্ত্রীও দুর্নীতির বাইরে নয়, তিনিও দুর্নীতির মধ্যে, তিনিও দুর্নীতিতে যুক্ত আছেন। পারলে যদি ভুল বলি, পিসি না পারলে ভাইপোকে বলবেন আমার নামে মানহানি মামলা করতে, সুপ্রিম কোর্টে ছুটছে তো ভাইপোকে বলে দেবেন।
অভিষেক ব্যানার্জিকে বলে দেবেন, নওশাদ সিদ্দিকী বলছে তোমার পিসি দুর্নীতিগ্রস্ত, পারলে যদি মিথ্যা কথা বলে আমার বিরুদ্ধে মানহানির মামলা করে দেখাও। অভিষেক বাবুকে বলে দেবেন। আর অভিষেক বাবুর যে কটা চালানার চালা উঠছে তাদের উদ্দেশ্য বলি, সময় থাকতে সুধরে যান। আইনের মাধ্যমে 5 টাকার পেনে এমন খোঁচা দেব, থানার বাড়ি করাবো, নাহলে জেলের ভাত খাওয়াবো। অভিষেক বাবু বাঁচাবে মনে হচ্ছে, উনি নিচে কিভাবে বাঁচবে তার জন্য লাইন খুঁজছে, বারবার পিসিকে দিল্লি পাঠাচ্ছে, মোদিজির সাথে বসাচ্ছে, তোমাদের কথা ভাবছে। উনি বাঁচার জন্য মোদিজির কাছে পাঠাচ্ছেন, আর উনি ভাবছেন পাড়ার চালানার নেতাগুলো কি ভাবছে বলুন তো, দাদা বাঁচিয়ে নেবে। আরে দায়েরা তো পাড়ার চালানার নেতা। অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ বলতো তৃণমূল, আজকে বাঘ কোথায় গেছে? হ্যাঁ, কোথায়? তিহার জেলে গেছে। তার থেকে যদি কোনো ভয়ঙ্কর জেল থাকে, তৃণমূলের আগামী দিনে বেশ কিছু নেতা ওই জেলেকেই রাখা হবে, দরকার লাগে তৈরি করতে হবে আমাদেরকে ওই জেল। বাঘের জন্য অনেক কথা বলছিল, অনেক মায়া কান্না কাঁদছিল। যখন রাত্রে খবর পেলাম জ্যোতিপ্রিয় বাবুর বাড়িতে ইডি গিয়েছে, দীর্ঘক্ষণ তল্লাশি চলছে, মমতা ব্যানার্জি তখন মনে পড়ে গিয়েছিল জ্যোতিপ্রিয় বাবুর সুগার আছে, বলছে সুগার বেড়ে গেলে বিপদ হয়ে গেলে ছাড়বো না। এখন তো জেলের মধ্যে আছে, কই জ্যোতিপ্রিয় বাবুর একবারও নাম তো মমতা ব্যানার্জি মুখে নিচ্ছেন কি? উল্টে আমাদের কাছে প্রুফ আছে, আমাদের শ্রীরামপুরের এমপি উনি বলছেন জ্যোতিপ্রিয়র বিষয় জ্যোতিপ্রিয় বুঝে নেবে। অনুব্রত মন্ডল বাবু যখন অ্যারেস্ট হয়েছিলেন, যখন 1 মাস পর্যন্ত তার পরিবারের সাথে এই কলকাতার কোন বাবু অর্থাৎ বড় নেতারা তার পরিবারের সাথে যোগাযোগ করেনি। আজকে পার্থ চ্যাটার্জি মহাশয় দলের মহাসচিব ছিলেন, একাধিক পদ ছিল, বড় বড় পদে হোল্ড করতেন তৃণমূলের, তিনি 1 বছরের অধিক জেলে আছে, তার পাশে আর দল দাঁড়াচ্ছে না। যখনই জড়িয়ে যাচ্ছে তখনই দল হাত তুলে নিচ্ছে। আমরাই তো অনেকে একটু ভেবেছিলাম ওই তো শাহজাহান শেখের জন্য একটু মায়া কান্না কাঁদতে পারে, দেখলাম বেশি দিন কাঁদলো না। গতকালই ফিরাদ হাকিম মহাশয়, তৃণমূলের একজন হেভিওয়েট লিডার ফিরাদ হাকিম মহাশয় বলে দিলেন শাহজাহান যেটা করেছেন ভুল করেছেন, মানে ওই শাহজাহানের তো পাতা কাটতে দল থেকে শুরু হয়ে গেল। শাহজাহানেরটা বুঝে নেবে। শাহজাহান যদি শাহজাহানেরটা বুঝতে হয়, তাহলে আপনার পাড়ার চালানার নেতা এখন আমাদের গাড়ি আটকাচ্ছে, হ্যান করছে, ত্যান করছে, যারা যা অন্যায় করছে, তারা যখন ফেঁসে যাবে তাদের পাশে দল থাকবে তো? শাহজাহানের পাশে দল থাকছে না, আপনার পার্থ বাবুর পাশে দল থাকছে না, অনুব্রত বাবুর পাশে দল থাকছে না, এদের পাশে দল থাকবে তো? একটু গিয়ে শুনিয়ে দেবেন, আপনারা একটু জানিয়ে দিন। অনেক ক্ষেত্রে দেখছি আমাদের ছেলেদের নামে অনেক মিথ্যা কেস দিয়ে অনেককে পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে। পুলিশের প্রতি আমার ব্যক্তিগত কোনো রাগ নেই ভাই, আমার কোনো পুলিশের প্রতি রাগ নেই, আগে জানিয়ে দিই আপনাদের। যেটা বলছি পুলিশকে দিয়ে অ্যারেস্ট করাচ্ছে, আমি আপনাদের বলে রাখি, ওই আজকের পরে দেখবেন একটু ডিস্টার্ব বাড়তে পারে। আচ্ছা, জেল খাটতে প্রস্তুত কারা? একটু হাত তুলে দেখান তো। মায়েরা কি জেল খাটবেন না? মায়েরা সবাই প্রস্তুত তো? আপনাদের ভয়টা একটু কাটিয়ে দিই। আজকের পর থেকে হয়তো দেখবেন মিথ্যা কেস দিয়ে পুলিশকে দিয়ে একটু ডিস্টার্ব করাবে শীতকালের সময়। আপনারা দেখেছিলেন কদিন আগে আমাকে কলকাতায় একটা থানায় ডেকেছিল, আমি গিয়েছিলাম, ব্ল্যাঙ্কেট নিয়ে গিয়েছিলাম, দেখেছিলেন তো? আমাকে ভাই শীতটাকে একটু মানে শীত আমাকে একটু বেশি লাগে। বিশ্বাস নেই এদেরকে, মমতা ব্যানার্জি বা উপর থেকে কোনো নির্দেশ দেবে আপনাকে থাকতে হবে, আমি কেউ কম্বল নিয়ে চলে গেছিলাম, থাকতে বললে আমি থেকে যাবো, কি আছে? তো আপনাদের বলি, আজকের পর থেকে যদি পুলিশকে ডিস্টার্ব করে, যদি বাড়িতে আসে বলবেন সাহেব একটু দাঁড়ান, 1 মিনিট টাইম দেন, কম্বলটা নিয়ে নি, হবে তো নাকি? না পুলিশ আসলে ছুটে পিছন দিক দিয়ে পালাবেন। কা পুরুষেরা ছুটে পালায়, বীর পুরুষেরা পালায় না, মাথায় রাখবেন। এসব করতে এসেছি, কা পুরুষই নয়, বীর পুরুষের মতো মাথা তুলে থাকবো। ওরা চোরে জেলে গেলে চোর চোর বলে ডাকে। আমি তো প্রেসিডেন্সি জেলে ছিলাম, মালিক ভারত ছিল প্রেসিডেন্সি জেলে, শাহাবুদ্দিনও তো ছিল। খোঁজ নিয়ে দেখুন, পার্থ বাবুকে বাইরে বার করতো না, এত চোর বলে ডাকতো। আর আমাদের নেতারা বাইরে ঘুরলে সবাই হাত মিলিয়ে যেত। জেলে গেলে আমরা সম্মান পাবো,
জেলে গেলে আমরা সম্মান পাবো। তো একটা কম্বল নিয়ে বলবেন চলুন, আর ঘরের লোককে বলে দেবেন আমাদের যারা দায়িত্বশীল আছে আধার কার্ডের বা ভোটার কার্ডের জেরক্সটা পৌঁছে দিতে। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদেরকে ডায়মন্ড হারবার কোর্টে তোলার আগে আমাদের লয়ার ডায়মন্ড হারবার কোর্টে হাজির থাকবে আপনাদের জন্য। মাথায় রাখবেন, মাথায় থাকবে। যেন ধরলাম ডায়মন্ড হারবার কোর্টে জামিন হলো না, আলিপুর কোর্ট তো নাকি, আলিপুর ডিস্ট্রিক্ট কোর্টে যাব, ধরে নিলাম ওখানেও জামিন হলো না, হাইকোর্টে গিয়ে জামিন করাবো। তাও ধরে নিচ্ছে হাইকোর্ট, ধরে নিচ্ছে হাইকোর্টে হলো না, সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে আমার ভাইকে মালা পরিয়ে বাড়িতে নিয়ে আসবো আমরা। আমাদের কর্মীদের আবেগী আমাদের কাছে বড়। কলকাতায় 1000 লোকের সমাবেশ করার পারমিশন দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম আমার কোন ভাইটাকে ছাড়বার, কোন ভাইটাকে ডাকবো। আমার কর্মীরা আবেগ যেরকম, জেলার নেতৃত্বদের আবেগকেও আমরা কোনোভাবে এমন উপেক্ষা করতে পারি না, আমাদের কর্মীদের আবেগকেও আমরা উপেক্ষা করতে পারবো না। এবারও তো প্রায় 1005 কেমন মায়েরা কলকাতা যাবে বলে প্রস্তুত নিয়েছিল, কোন মাকে আটকে পালন করবার, কোন মাকে ডাকবো। সেই জন্য টোটালটা আমরা বন্ধ রেখেছিলাম। আমাদের কর্মীদের আবেগের কাছে আমরা পরাজিত হয়েছি, আর বারবার আপনাদের আবেগের কাছে আমরা পরাজিত হতেও প্রস্তুত আছি। আমি আপনাদের বলে রাখি, জামিন তো করাবো, জামিন করি কি ছেড়ে দেবো নাকি? কি মনে হচ্ছে ছেড়ে দেবো? মিথ্যা কেস কদিন চলবে? কদিন চলবে? 2 বছর, 4 বছর, খুব বেশি হলে 5 বছর। 5 বছর পরে কেস ডিসমিস। আমার যার নামে কেস দিয়েছে সে কি হবে? খালাস। তারপরে কি ছেড়ে দেবো নাকি? ওকে দিই যে না, যে দাদা দিদির কথা শুনে, অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির কথা শুনে আমাদের ভাইদের নামে মিথ্যা কেস দিয়েছে, আমরা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিকে দেখবো না। যে আমার ভাইয়ের নামে মিথ্যা কেস দিয়েছে তার নামে মানহানির মামলা ঠুকবো। দুরকম হয়, একটা সিভিলে হয়, একটা ক্রিমিনালে হয়, একটা ক্ষতিপূরণ হয় আর একটা জরিমানা জেল হয়। দেখবো বেটাটা যদি অর্থশালী হয়, বিত্তশালী হয়, ওকে দেবো জেলের মামলা, আর যদি গরিব মানুষ হয়, চর্বি বেশি, ওর দেবো ক্ষতিপূরণ, অর্থের মামলা দেব। বুঝতে পারছেন তো? ও বড় লোক হলে ওকে জেল খাটাবো, আর ও গরিব হলে আমি কষান বলে টাকার ফাইন মারবো। এই মামলা করবো, ছাড়বো না। আমরা আইন হাতে তুলে নেব না। যদি কেউ আইন হাতে তুলে নেয় তার পাশে আইএসএফ যেমন থাকবে না, আর যে আইনকে মান্যতা দিয়ে চলবে তার জন্য সর্বোচ্চ আইনের লড়াই লড়তে আইএসএফ প্রস্তুত আছে। সুতরাং ভয় পাওয়ার কোনো জায়গা নাই, ভয় আপনারা পাবেন না। ধমকে চমকে বেশি দিন আটকে রাখা যায় না। আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, তৃণমূল দলটা আজকে নেতা কি বলবো, তো কি বলে গো, লোকাল ভাষায় কি বলে, হ্যাঁ, পচা নেতার মতো হয়ে গেছে, শুধু পুলিশকে দিয়ে এখন টিকিয়ে রেখেছে। পচা নেতার মতো হয়ে গেছে, এবার একে একে ফোন চেঞ্জ হচ্ছে। আমি নাম ধরে ধরে বলতে পারি, তৃণমূলের বড় বড় নেতাদের এরা এরা এই নেতাগুলো ফোন চেঞ্জ করে নিয়েছে। মানে দুর্নীতি করেছিল, ফোনে হাতে সব বলছে, ওপর থেকে নির্দেশ আছে তুই ফোন চেঞ্জ করে দে, ফোন চেঞ্জ করে দিয়েছে। বুঝতে পারছেন না? শুধু পুলিশকে দিয়ে দলটা টিকিয়ে আছে। আমার আগের মাস্টার সাহেব বললেন, আমি পুলিশ বন্ধুদের বলবো, আপনারা সিদ্ধারা সোজা রেখে কাজ করুন। আপনারা ন্যায়কে প্রতিষ্ঠা করুন, অন্যায়কে অন্যায় হিসাবে ট্রিট করুন। কোন দলের করেছে না দেখে, অন্যায় যারা ক্রাইম করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। যদি আপনাদেরকে শাসক ডিস্টার্ব করে, আমরা আপনাদের জন্য রাজপথে নেবে, আপনাদের হয়ে গলা পাঠাবো আমরা। আপনারা নিরপেক্ষতার সাথে কাজ করে যান। আজ দর্শক বন্ধুদের বলবো, তৃণমূলের এখন শেষের সময় এসেছে। আর এটা ভালো করে জানেন, এটা ভালো করে আপনারা জানেন যে কোন লাইট বন্ধ হওয়ার আগে আবার কি করে একটু ধপ করে জ্বলে ওঠে। এদের এখন ধপ করে জ্বলে ওঠার সময় এসেছে। 2024-এ আমরা অর্ধেক ধাক্কা দেব, আর 2026-এ পুরো ধাক্কা দিয়ে কোথায় পাঠাবো? একদম কালীঘাটে পাঠিয়ে দেবো। এটা দুজনের দল তো, পিসি ভাই পড়তো দল, অন্য জায়গায় পাঠানোর জায়গা নাই। অভিষেক বাবু আর মমতা ব্যানার্জির দল এটা। ওদেরকে ওদের বাড়িতে সুস্থতার সাথে ওখানে পৌঁছে দিয়ে আসবো। সাথে কি দেব? একটা প্রতিশ্রুতি স্ত্রী দেবো। বুঝতে পারছেন না?
প্রতিশ্রুতি শ্রী, বুঝতে হবে, এত শ্রী দিয়ে অনেক প্রকল্প করেছে তো, যে এত প্রতিশ্রুতি দিয়েছে, এই করে দেবো, সেই করে দেবো, ডবল ডবল চাকরি দেবো, হ্যান করবো, ত্যান করবো, দিনের শেষে কিচ্ছু দিতে পারেনি। ওই জন্য স্পেশালি উনি একজন একটা প্রতিশ্রুতি শ্রী দিয়ে বলবে এবার আপনি একটু অবসর নেন, অনেক করেছেন, বাংলাটাকে 15 বছরে শেষ করলেন, এবার আমাদেরকে একটু কাজ করতে দেন। হবে তো নাকি ভাই? ভাবতে অবাক লাগছে আমরা কোন রাজ্যে বসবাস করছি। মায়ের হাতে 500 ধরিয়ে দিচ্ছে, মায়ের যে সন্তানটা স্কুলে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে সেখানে শিক্ষার কোনো পরিকাঠামো নাই। একথাই যখন আমরা বলছি তখনই আমাদের দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই বাচ্চারা যারা এখানে আছেন, মায়েরা আছেন, বাড়িকে যদি বিশ্বাস নয় দেখে নেবেন আপনাদের ছেলের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে। ক্লাস 4 এর বাচ্চাকে ডেকে বলুন ভাই 4 এর অঙ্কটা একটা করে দিতে বলুন, তো দেখবেন পারবে না। ক্লাস 4 ইংলিশে বানান বলতে বলুন, পারবে না, কারণ শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। এই বাচ্চারা যেখানে যাচ্ছে প্রাইমারির কথা বলছে, যেখানে বুনিয়াদী শিক্ষা, যেখানে বেসটা তৈরি হয়, যেখানে মেন শিক্ষাটা যেখান থেকে আমরা পাবো, সেই জায়গাটাকে শেষ করে দিয়েছে। অভিষেক বাবুর মেয়ে তার প্রাইমারিতে পড়ছে না, ও কি বুঝবে এখানকার জ্বালাটা? ও তো চোট অন্য থেকে হতেই ব্যস্ত হয়ে পড়েছে। পড়ছো তো আমার বাড়ির মেয়েটা, আমার বাড়ির সন্তানটা প্রাইমারিতে, জ্বালা ওই জন্য আমার বেশি লাগছে। ওই জন্য আমি বলছি যদি আমার কথা মিথ্যা হয় আজকে বাড়ি ফিরে যাবেন, আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে, 5-6 পড়ছে, 3-4 পড়ছে, যে জিজ্ঞাসা করবেন অঙ্কের বইটা খুলে দেবেন, বলে বাবু এটা অঙ্কটা করে যেত, মিলিয়ে দেখে নেবেন যে নওশাদ ভাই সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে, দেখবেন অঙ্ক করতে পারছে না। কারণ কি? এরা বাচ্চা এখন তারা হই হই খেলাধুলাতেই মত্ত। স্কুলে যাচ্ছে 3টে টিচার, তো 400 ছাত্রছাত্রী আর 3টে টিচার, যেই তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে, সেই প্রেজেন্ট করছে, আবার সেই মিড ডে মিলের একটা নোডাল অফিসারের কাজ করছে, নোডাল টিচারের কাজ করছে। পড়াবে কখন ভাই? ফলে কি হচ্ছে, স্কুলে যাচ্ছে, মিড ডে মিল খাচ্ছে, একটু খেলাধুলা করছে, হই হই করে আবার বাড়ি ফিরে আসছে। ক্ষতিগ্রস্ত কার বাড়ির ছেলেটা হচ্ছে? অভিষেক ব্যানার্জির বাড়ির ছেলে মেয়েটা হচ্ছে না, হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েটা। আমাদের বাড়ির ছেলে মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই ভাবতে হবে। আমাদের বাড়ি থেকে লোককে তুলে পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে, আমাদের বাড়ি থেকে লোককে তুলে বিধানসভার মধ্যে পাঠাতে হবে, যেখানে গিয়ে মানুষের অধিকারের কথা বলবে, যেখানে গিয়ে কৃষকের অধিকারের কথা বলবে, শিক্ষা ব্যবস্থার কথা বলবে, স্বাস্থ্যের মান উন্নয়নের কথা বলবে, এক কথায় আর্থসামাজিক মানুষের মান উন্নয়নের কথা বলবে। তেমন লোককে পাঠাতে হবে। পাঠাচ্ছি কাকে? যাকে পাঠাচ্ছি সে আমাদেরকে বাঁশ দিচ্ছে, উল্টে বাঁশ দিচ্ছে না। সিভিক টিচার দেবে বলেছে, সিভিক পুলিশ দেবে বলছে, অনেক কিছু সিভিক দেবে বলছে। আমার কাছে ভাই একটাই প্রশ্ন, সিভিক গুলো আমরা নিয়ে মরি। আমি সিভিককে বদনাম করছি না, আমি তাদের মধ্যে যারা সিভিক ভলেন্টিয়ার আছে অনেক আছে, যাদের প্রচন্ড মেধা আছে, হাইলি কোয়ালিফাইড, যারা মাস্টার্স করেছে, বিভিন্ন মানে ডিগ্রি তারা নিয়ে আছে, কিন্তু দুঃখের বিষয় তাদেরকে মাত্র 9,000 টাকার মাইনে চাকরি করাচ্ছে। এরও বিরোধিতা আমরা করি, মাইনে বাড়ানোর দাবি আমরা বারবার করে আসছি, আজকেও করছি। সাথে সাথে পুলিশ প্রসঙ্গটা বলে আমি এদিকে আসবো। আজকে দুঃখ লাগে, পুলিশকে কতক্ষণ ডিউটি করতে হয় আপনারা জানেন? স্বাভাবিক ডিউটি থেকে তারা ডবল ডিউটি, কোন ডবল ডিউটি করে ফেলতে হচ্ছে, কখন 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করতে হচ্ছে। পুলিশ তো আমাদেরই পরিবারের সদস্য, তারা পুলিশে যে ছেলে মেয়েগুলো আছে তারা কারা? আমাদেরই তো পরিবারের ছেলে মেয়ে তারা, কিন্তু তাদেরকে কি করতে হচ্ছে? 16 ঘন্টা 18 ঘন্টা করে ডিউটি করতে হচ্ছে। কারণ কি? পুলিশের যে শূন্য পদ পূরণ করছে না বলে। আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রীর কাছে যে অবিলম্বে স্বচ্ছতার সাথে পুলিশও নিয়োগ করা হোক। পুলিশের যেমন সরকারি কর্মচারীদের যে ডিএ গুলো বাকি আছে সেটা বুঝিয়ে দেওয়ার সাথে সাথে এই যে ডিউটির চাপ বাড়ানো হচ্ছে সেটা কমানো হোক। লেবার কোডের বাইরে গিয়ে মানুষকে ডিউটি করিয়ে নিচ্ছে, কেন করবে? তার বিরোধিতা আমরাও করছি। যেটা বলছিলাম, আপনার বাড়ির ছেলে মেয়েগুলোকে দেখুন আজকে শিক্ষা অবস্থা কোথায় যাচ্ছে, আর মায়েদের হাতে 500,000 টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে। মায়ের হাতে 500,000 টাকা ধরিয়ে ছেড়ে দিচ্ছে, আর মায়ের ছেলেটা যেখানে পড়তে যাচ্ছে মায়ের ছেলের ভবিষ্যৎটা খারাপ করে দিচ্ছে। এরা দেখছি বলতে সিভিক ভলেন্টিয়ার দিয়ে চালাচ্ছিল, সিভিক টিচার দেবেন, কদিন আগে শুনছিলাম নাকি কদিন ট্রেনিং দিয়ে নাকি সিভিক ডক্টরও করে দেবে বলছে। ও যা বিপদ হোক সব আমাদের উপর দিয়ে ওরা বাঁচে থাকবে। আমার বক্তব্য এখানে দাঁড়িয়ে আপনাদেরও বলছি, আপনারা আওয়াজ তুলবেন,
বলবেন সব সিভিক নিতে আমরা প্রস্তুত আছি। তার আগে আমাদেরকে দুটো কাজ করতে হবে। অভিষেক ব্যানার্জি যখন পুলিশ নিয়ে ঘুরে ২,৫০০ মতো নাকি পুলিশ নিয়ে ঘুরে, সব বন্দুকধারী পুলিশকে ছেড়ে দিয়ে সব সিভিক ভলেন্টিয়ার নিয়ে একবার অভিষেক ব্যানার্জি একটা নবজোয়ার যাত্রা করে দেখিয়ে দিক, তারপরে আমরা সিভিক ভলেন্টিয়ারের প্রতি ভরসা রাখবো। বুঝতে পারছেন? বন্দুকধারী পুলিশ ছেড়ে দিক, সব সিভিক ভলেন্টিয়ার নিয়ে ঘুরুক, তখনই তো বুঝতে পারবো কত ধানে কত চাল। তার বেলায় না অসুবিধে আছে, ও তোমার বেলায় অসুবিধে আছে, আর আমার বেলায় অসুবিধে নাই। যাকে অভিষেক ব্যানার্জি আপনারা তৈরি করলেন, আপনারাই তো তৈরি করেছেন, আপনারা না ভোট দিলে হতে পারতো? তাহলে আপনাদের কথা তো ওদের ভাবা, ওনার আগে ভাবা দরকার, তারপরে তো ওনার কথা ভাবা দরকার। উনার পিসিমণি কি বলছেন, সব সিভিকের দিকে মানে ভরসা করে ফেলছেন। আমার একটা বক্তব্য উনার পিসিমণির উদ্দেশ্যে, উনার পিসিমণি হেলিকপ্টার চড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে যায়, আপনারা দেখেছেন তো। তো আমার বক্তব্য, এই রুটের একটা বাসের ড্রাইভারকে 1 মাস ট্রেনিং দিয়ে সিভিক পাইলট বানিয়ে হেলিকপ্টার চড়িয়ে মমতা ব্যানার্জিকে এখান থেকে একটা প্রোগ্রাম অন্য কোনো জায়গায় করুক। উনি যদি নিজেকে মনে করে স্বাচ্ছন্দ্য বোধ করে যে সিভিক পাইলট দিয়ে চলা যাবে রাজ্যে, তাহলে সিভিক টিচারদের দিয়ে আমাদের বাচ্চাগুলোকে পড়াবো আমরা। মনে হয় আপনাদের মনে হয় 1 মাসের ট্রেনিং দিয়ে একটা বাসের ড্রাইভারকে যদি বলে ভাই হেলিকপ্টার তুমি ওড়াও, ওতে মমতা ব্যানার্জি চড়বে? কেন চড়বে না? বলে দূর খাপ, আমি জীবন দেবো নাকি, এইরকমই ভাবে বলবে। খুব কাছের থাকলে আরে দূর খাপা, ও 1 মাসের আমাকে কি করবে, কোথায় গিয়ে গুজে দেবে, মরে যাবো, প্রধানমন্ত্রীর শখটা মিটে যাবে, এই ধরনের কিছু একটা তো বলবে নাকি। তো উনি যদি সিভিক ড্রাইভারকে দিয়ে সিভিক পাইলট বানিয়ে যদি না চড়তে চায়, তাহলে উনি আমাদের চিকিৎসার জন্য কিভাবে সিভিক ডক্টর ফিট করছেন, আমাদের বাচ্চাদের পড়ানোর জন্য কিভাবে সিভিক টিচার নিয়োগ করছেন, আমাদের নিরাপত্তার জন্য কিভাবে সিভিক ভলেন্টিয়ার দিচ্ছেন? এই প্রশ্নটা করতে হবে না ওনাকে, বা আমাদেরকে ভাবতে হবে না? ভাবার সময় এসেছে। আর এই ভাবার কথা যখন বলি আমরা, তখনই হয়ে যায় আমরা বিজেপির দালাল, তখনই হয়ে যায় আমরা মুসলমানদের দল। আপনাদের এই বিষ্ণুপুরের কথা বলছি, বিদ্যুৎ মন্ডলকে হত্যা করেছিল, ওনার বাড়িতে আমি এসেছিলাম, তার মায়ের পাশে দাঁড়িয়েছি, তার কথা বিধানসভার মধ্যে বলেছি, বিধানসভার বাইরে বলেছি। যখন দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে এই মমতা ব্যানার্জির আমলে, দেবত্ব সম্পত্তি হস্তান্তর যোগ্য নয়, হিন্দু ধর্মের পূর্বপুরুষেরা ধর্মের জন্য, ধর্মস্থানের জন্য সেবায়াতের মাধ্যমে কিছু সম্পত্তি যেগুলো উৎসর্গ করে গিয়েছে, সেটাকে দেবত্ব সম্পত্তি বলে, সেটা হস্তান্তর যোগ্য নয়। এই মমতা ব্যানার্জির আমলে মমতা ব্যানার্জি যার নিজে মুখ্যমন্ত্রী, তার নিজ দপ্তরের মন্ত্রী, সেই ভূমি সংস্কার দপ্তরের মাধ্যমে জমি হস্তান্তর হয়ে যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। এর যখন বিরোধিতা করছি আমরা, যখন রুমা রায়ের বাড়ি চলে যাচ্ছি, জল জমি জঙ্গলে যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের, সেটা কেড়ে নিচ্ছে কেন, একথা যখনই বলছি, তখন আমরা মুসলমানদের দল হয়ে যাচ্ছি। নওশাদের মাথায় তুমি মুখে দাঁড়িয়ে ও মুসলমানদের দল। যখন চলে যাচ্ছি ওয়াকফ প্রপার্টি উদ্ধারের কথা বলছি, যখন আনিসকে হত্যা করা হলো কেন তার জবাব চাইছি, যখন সংখ্যালঘুদের সাথে যে দ্বিচারিতা হচ্ছে, সাচার কমিটির সুপারিশ বাস্তবায়ন তো দূরের কথা, উল্টা আরো বঞ্চিত হচ্ছে, যখন এ কথা বলছি, তখনই নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, আইএসএ বিজেপির দালাল হয়ে যাচ্ছে। যাব কোথায়? ওয়াকফ সম্পত্তি উদ্ধারের কথা বললে বিজেপির দালাল, আর দেবত্ব সম্পত্তি উদ্ধারের কথা বললে মুসলমানদের দল। মানে দেখে দেওয়ার চেষ্টা করছে। বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন, আপনাদের কাছে বলবো, চোখ কান খুলে রাখুন। আগামী দিনে এমন লোককে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবেন যে আপনার অভাব অভিযোগে চা পাওয়ার কথাটা সেখানে বলবে। অনেকে বলবে একা কি করবে, শুধু একটা বলবেন, বর্তমান পশ্চিমবাংলায় 293টা বিধায়ক আছে, তার মধ্যে সংযুক্ত মোর্চা তথা আইএসএফ এর একটাই আছে। তাতে যদি মমতা ব্যানার্জির ঘুম হারাম হয়ে যেতে পারে, অভিষেক ব্যানার্জি ঠিকঠাক না ঘুম হতে পারে, তাহলে পার্লামেন্টে একটা পাঠালেও মোদিজির কি অবস্থা হবে? মোদিজির জায়গায় যদি রাহুলজি থাকে বা আমাদের দিদি যদি প্রধানমন্ত্রী হয়ে যায়, তাহলে কি অবস্থা একা করবে বুঝিয়ে দেবে। সংখ্যাটা বড় কথা নয়, বলার মন মানসিকতা চাই, বলার সাহস চাই, বলার মতো গ্রাউন্ড তৈরি করতে হবে। সংখ্যা নিয়ে কি করবেন? সংখ্যাটা নিয়ে হবেটা কি? সংখ্যাতে নয়, বলতে হবে। তাই বলবো আপনাদের কাছে, যখন আমরা এটা আপনাদের ভুললে হবে না, এই ভোট আসছে,
ভোট আসলে একটা সময় ছিল, ভোট কখন আসতে জানতে পারবেন কি ছিল একটা সময়, রাস্তাঘাট মেরামত হয় যখন। এবার তার মানে পিজের গন্ধ নাকে আসছে, তাহলে মনে হয় এবার ভোট আসছে। এখন কিন্তু ওটা চলে গিয়েছে। এখন কি বলুন তো, হ্যাঁ এখন সিএ, কি বললাম, সিএ আসলেই জানবেন ভোট আসছে। নভেম্বরের 29 তারিখে অমিত শাহজি আসলেন কলকাতায়, সেই 2021-এর নির্বাচনের আগে এসে বলে গিয়েছিল, তারপরে এসে কি বললেন, হাম সিএ কারকে রাখেঙ্গে। আর 5 মিনিট বক্তব্য দেব, অসুবিধা নেই তো কারো? না না হ্যালো ভাই, আস্তে আস্তে আমিও বক্তব্য শেষ করে দেবো, আস্তে আস্তে আপনারা যেতে থাকুন, আমি কয়েকটা কথা বলবো। দেখুন, এই তো আসা শুরু হয়েছে লোকসভাকে কেন্দ্র করে, আগামী দিনে আসবো, তবে আপনাদেরকে না আস্তে 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 বিদায় নিতে হবে ভাই, আমিও যাবো, আস্তে আস্তে শুনতে শুনতে চলে যান। তবে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আগের জীবন এটা মাথায় রাখবেন। এরা এতটা হিংস্র হয়ে উঠেছে, আপনাদেরকে কোনো সময় আক্রমণও করতে পারে। তো অনুরোধ করব, নিজের জীবনটা, নিজের কথা ভাববেন। সব প্রোগ্রামে আসতে হবে এই ধরনের কোনো ব্যাপার নয়, বাধ্যবাধকতা নয়, আমরা জোরও নেই আপনাদের কাছে। তবে অনুরোধ একটাই, যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন আমাদের কথা একবার ভাববেন। ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন এ কথা ভাববেন, পার্লামেন্টে যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস হচ্ছিল, এই রাজ্যের যে সমস্ত তৃণমূলের এমপিরা তাদের কি ভূমিকা ছিল, অভিষেক ব্যানার্জির কি ভূমিকা ছিল, এটা একবার ভাববেন। যখন ইভিএম মেশিনের সামনে দাঁড়াবেন, সিএ যখন বিল পাস হচ্ছিল পার্লামেন্ট থেকে, অভিষেক ব্যানার্জির কি ভূমিকা ছিল একবার ভাববেন। ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন, মেদিনীপুরের গার্মেন্ট শিল্পটাকে এক প্রকার ধ্বংস করে দিয়েছে কারা, কাদের আমলে ধ্বংস হয়ে যাচ্ছে একবার ভাববেন। ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন, এই যে সিন্ডিকেট রাজ চলছে, পাড়াতে পাড়াতে যেভাবে মস্তান গুন্ডা তৈরি হচ্ছে, এটাকে বন্ধ করতে যদি চান একবার ভাববেন। ইভিএম মেশিনের সামনে যখন দাঁড়াবেন, আপনার অধিকার যারা কেড়ে নিচ্ছে তাদের বিরুদ্ধে ভোট দিতে হবে, এটা মাথায় রেখে তৃণমূল বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন এবং আইএসএফ এর পক্ষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনাদের চাপা অবাক অভিযোগের কথা পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম এখান থেকে নির্বাচিত হয়ে গিয়েই বলা হবে, এতদিন যেটা বলেনি। আমি তো অবাক হয়ে যাচ্ছি, অবাক হয়ে যাচ্ছি।
আপনার জায়গা, আপনার দলিল, আপনার পর্চা, আপনার কাছে কনভার্সনের সার্টিফিকেট, আপনার কাছে প্ল্যানের জন্য স্যাংশন সব পেপার থাকার পরেও আপনি যখন বাড়ি করতে চাইছে যাচ্ছেন, তখন কি করছে আপনার কাছে এসে 20,000 30,000 টাকা তোলা চাইছে। প্রথম একটা দল কিছু নিয়ে চলে গেল, তারপরে দ্বিতীয় গোষ্ঠী আসলো, তৃতীয় গোষ্ঠী আসলো, যদি চতুর্থ গোষ্ঠীও থাকে তৃণমূলের, তারাও আবার হাত চাইছে, টাকা চাইছে। এটাকে বন্ধ করতে চাই আমরা। আপনার বাড়ি বানাবেন, কি বালি কি রড কি লাগবে সবটাই নাকি এখন তৃণমূল ঠিক করে দিচ্ছে। এর হাত থেকে সমাজকে মুক্তি দিতে হবে। সমাজকে মুক্তি দিতে চাইলেই ঐক্যবদ্ধ হতে হবে। আসুন ঐক্যবদ্ধ হয়ে আইএসএফ এর ছায়া তলে। তবে আপনাদেরকে বলবো একটা কথা, আজকে সত্যি কষ্ট লাগছে, আজকে এই পথটা একটু আপ ডাউন লাগছে, এই পথটা আজকে যেন একটু কাটা বিছানো লাগছে। তবে এটাও বলে রাখি আপনাদেরকে, এই পথ কিন্তু সব সময়ের জন্য কাটা বিছানো নয়। আজকে হয়তো কষ্ট হতে পারে, আগামী দিনে ভালো আছে, ভালো আছে, ভালো আছে। আজকে যদি আমরা একটু কষ্ট করতে পারি, আগামী সকালটা আমরা দুর্নীতি মুক্ত স্বচ্ছ সমাজ ব্যবস্থার সাথে সাথে যে আমরা বাতাসটা নেব, সেই বাতাসে কোনো দুর্গন্ধ থাকবে না, সে বাতাসটা দুর্গন্ধ মুক্ত বাতাস আমরা পাবো। সেই বাতাসের যদি আমরা আশা করতে চাই, তাহলে আমাদেরকে কিছু হলো এখন কন্ট্রিবিউশন করতে হবে, কন্ট্রিবিউশন দিতে হবে। তাই অনুরোধ করব, সাথে এটাও বলবো, রাজনীতি করছেন, রাজনীতি করবেন, দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন। আপনারা দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির কত লড়াই, একবারের জন্য ওরা হাতাহাতি লড়াই করতে দেখেছেন? লড়াই কি? মিডিয়ার মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে, মাইকের মাধ্যমে। অধীর রঞ্জন চৌধুরী খোকা বাবু বলে অভিষেক বাবু বা কাউকে একটা টিপ্পনি কাটে, যদি আমি ওই সবে আমি ওতে প্রশ্রয় দিই না, আমাকে ভালো লাগে না। কিন্তু খোকা বাবু বলে কাউকে টিপ্পনি কাটে, কাকে কাটছে আমরা সবাই বুঝতে পারি। কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বা অভিষেক ব্যানার্জির সাথে কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে দেখেছেন? কোনদিন দেখেছেন? আমরা কোনোদিন দেখিনি, না দেখাটাই স্বাভাবিক। সুজন চক্রবর্তীর সাথে দিলীপ ঘোষের কোনোদিন হাতাহাতি লড়াই হয়েছে? এই বলুন, হয়েছে? আমরা উল্টে কি দেখেছি? সুজন চক্রবর্তী, পার্থ চ্যাটার্জি, দিলীপ ঘোষ এই ধরনের নেতারা এক জায়গায় বসে চা খাচ্ছে। আমরা কি দেখেছি? কুণাল ঘোষ, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার কেক কাটছে এক জায়গায়। আমরা কি দেখেছি? মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছে বিধানসভার মধ্যে। আমরা কি দেখেছি? বিজেপির নেতার সাথে তৃণমূল বসে বসে চা খাচ্ছে। ওরা বড় নেতারা সব এক জায়গায় বসে চা খাচ্ছে, কোনো লড়াই নাই। আর লড়াইটা কোথায়? বুথ স্তরে। লড়াইটা কোথায়? শামীম ভার্সেস আমাদের উকিলের নাম শাহাদাতের লাগিয়ে দিচ্ছে। লড়াইটা কোথায়? মালিক ভার্সেস অমুকের লাগাচ্ছে। লড়াইটা কোথায়? মেঘনাথ বাবুর সাথে বুথে লড়িয়ে দিচ্ছে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, একটু সজাগ সতর্ক হন। ওপরের নেতারা যদি এসি রুমে বসে চা খেতে পারে, তাহলে আপনারা নন এসিতে কে কোন পার্টি করছে দেখার দরকার নেই, আপনারা বসে চা খাবেন। এই অনুমতি, এই আদেশ আমরা আইএসএফ এর পক্ষ থেকে আমাদের নেতাদের উদ্দেশ্যে আমরা দিলাম। আমাদের মধ্যে ভেদাভেদ হানাহানি দরকার নেই। আমরা সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি, রাজনীতি করব। শেষ কথা মায়েদের বলবো, সময় স্বল্প, মায়েদের কথা বলে হয়ে উঠলো না। আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আজকে 500 দিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে, আমরা 500 নয়, আপনার দ্বারে বসে আপনার বাড়ির কাছে আপনি যাতে 5,000 টাকার আশপাশে ইনকাম করতে পারেন মাস গেলে, সেই কাজের ব্যবস্থা আইএসএফ করে দেবে আপনাদেরকে। আগামী দিনে আমাদেরকে সুযোগ দিবে। 500 দিয়ে কি বলছে? ওরা চাকরি চুরি করতে, যখন চাকরির কথা বলে কি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। সরকারি কর্মীদের, মায়েদের যারা পুলিশে আছেন, বিয়ে কেন নেই? বলছে তো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। আরে চক ডাস্টার কেন নেই স্কুলে? বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। যা সরকারকে প্রশ্ন করছি, ডক্টর নেই কেন? বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি। সবই মায়েদেরকে ঢাল হিসাবে দেখাচ্ছে। মায়েদের বলবো, মা বাপ সবাই মিলে আমাদেরকে ভোট দেবেন। আগামী দিনে আমাদেরকে সুযোগ দিলে ওই আমরা ভিক্ষা নয়, ভিক্ষাই এক প্রকার দেওয়া হচ্ছে, ও নয়। আমরা মায়েরা মাস গেলে বাড়ির কাছে বসে যাতে 5,000-এর আশপাশে ইনকাম করতে পারে, সে তার ব্যবস্থা আইএসএফ আপনাদেরকে করে দেবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।